গাজীপুরের ডেমু ট্রেনের ধাক্কায় একই পরিবারের 7 জন সহ অটোরিকশার নিহত 8 যাত্রীর পরিবারে কান্নার রোল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাসাইলে বাস খাদে পড়ে 8 জনের মৃত্যু। সন্ত্রাসবাদে জিরো টলারেন্স নীতি নিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে আরো আধুনিকায়ন করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। বকশীবাজারের বিশেষ আদালতে দুর্নীতির 2 মামলায় হাজিরা দিলেন বেগম জিয়া। সাক্ষী জেরার পরবর্তী দিন 3 আগস্ট। সিলেটে শিশু রাজন হত্যার ঘটনায় পুলিশের গাফিলতি তদন্তে গঠিত কমিটির 400 পৃষ্ঠার প্রতিবেদন জমা। এবং জাফলংয়ে বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ 2 কলেজ ছাত্রের খোঁজ মেলেনি এখনো। শুক্রবার আবারও শুরু হবে উদ্ধার কাজ। প্রবাসী সময়ে সঙ্গে আছে আমি আসাদ আজিম। গাজীপুরের ডেমু ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালক সহ নিহত 8 যাত্রীর পরিবারে এখন শুধুই কান্না। নিহতদের মধ্যে 3 শিশু সহ 7 জন একই পরিবারের সদস্য। দুর্ঘটনা কবলিত হায়দ্রাবাদ এলাকার ওই রেল ক্রসিং অনুমোদিত না হওয়ায় সেখানে কোনো গেটম্যান ছিল না বলে জানিয়েছেন স্থানীয়রা। উদ্ধারকৃত লাশগুলো হাসপাতাল থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, শিগগিরই এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। গাজীপুর থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন তারিন মেহেদী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ঢাকা থেকে গাজীপুরগামী একটি ডেমু ট্রেন জয়দেবপুরের হায়দরাবাদের মধ্যপাড়া পার হওয়ার সময় রেল লাইনে আটকে পড়া একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক সহ 8 জন মারা যায়। এর মধ্যে 3 শিশু সহ একই পরিবারের 7 জন নিহত হয়। জোরতে একটা শব্দ হলো, শব্দ হওয়ার পরে আমরা ভাবলাম কি ব্যাপারে, এরকম শব্দ হওয়ার কারণটা কি। পরে আস্তে আস্তে ট্রেনটা স্লো করার পরে লোকেরা ট্রেনের ভিতরে বলতেছে যে একটা সিএনজি বাজায়া ট্রেনে নিয়ে আসছে। দূরত্ব খুব বেশি ছিল না, যখনই লাইনের উপরে উঠে যায় সিএনজিটি তখনই ট্রেন চলে আসছে। গার্মেন্টসের চাকরি করে তো ওরা খালকুর গ্রামে, অর্থাৎ গাজীপুরের খালকুর গ্রামে তারা বাস করে। ওই ঈদের ছুটিতে তারা বাসায় চলে যায়, তো ঈদের ছুটি কাটায় তারা গাজীপুরের উদ্দেশ্যে আবার রওনা করে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস এলাকাবাসীর সহায়তায় মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর শুনে নিহতদের স্বজনেরা হাসপাতালে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি হয়। রেল ক্রসিং এর অনুমোদন না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। সিএনজি স্টার্ট বন্ধ হয়ে যায়, পরবর্তী ইন্ডিপেন্ডেন্ট টাইমে ডেমো ট্রেন আসা সজরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে, মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটা আনঅথরাইজ ছিল ক্রসিং ছিল। সন্ধ্যার পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় নরসিংদীর গ্রামের বাড়িতে। তানিন মেহেদী, সময় সংবাদ, গাজীপুর। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হয়েছেন 8 জন, আহত হয়েছেন কমপক্ষে 15 জন। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানায়, বৃহস্পতিবার টাঙ্গাইলের ধনবাড়ি থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের যাত্রীবাহী একটি বাস বাসাইল উপজেলার বাউখালোয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন 8 জন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা বেশ কজনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এছাড়া বাসের নিচে এখনও 2 জনের লাশ চাপা পড়ে আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পৌঁছিয়ে ওরা 6টা মৃতদেহ উপরে উদ্ধার করে এবং 5 জন জীবিত উদ্ধার করে সদর হাসপাতালে পৌঁছে দিতেছে। গাড়ির ভিতরে এখন 2টা লাশ আছে, পানি থাকার কারণে উদ্ধার করা সম্ভব হয় না, তাই ক্রেনকে ডাকা হয়েছে। এছাড়া সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 6 জন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 22 জন। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটগামী যুগান্তর এক্সপ্রেসের বাসটি ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণ গ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 2 নারীসহ 3 জন নিহত হন। এ সময় আহত হন আরও 20 যাত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।
এদিকে ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার ইসলামাবাদে শ্যামলী পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার 2 যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও 3 জন। তাদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে ঘাতক বাসটিকে হবিগঞ্জের মাধবপুর থেকে জব্দ করে পুলিশ। এদিকে সিএনজি অটোরিকশা সহ বিভিন্ন ত্রুটিপূর্ণ যানবাহন চলাচলের কারণে মহাসড়কগুলোতে দুর্ঘটনা বাড়ছে বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া মহাসড়কের নিমতলী এলাকা পরিদর্শনের পর মন্ত্রী একথা বলেন। অটোরিকশা, লেগুনা এই জাতীয় যে পরিবহনগুলো আজকে মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে এবং দুর্ঘটনার কারণ ঘটাচ্ছে, সেগুলো চলাচলের উপর আমরা নিষেধাজ্ঞা আরোপ করেছি। সমস্যা হলে তো রাস্তা প্রশাসন, পুলিশ তাদেরকেই ঝামেলা পোহাতে হবে। কাজে এই ব্যাপারে আমাদেরকে এই মুহূর্তে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাসবাদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেয়ায় বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীর দরবারে প্রধানমন্ত্রী কথা বলেন। এ সময় তিনি বলেন, বিশ্বে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ধরন বদলেছে, আর সে বিষয়টি মাথায় রেখেই এসএসএফকে আধুনিকায়ন করা হয়েছে। রাষ্ট্র ও সরকার প্রধান এবং দেশের ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে 1986 সালে গঠন করা হয় রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী। পরবর্তীতে যার নাম পরিবর্তন করে রাখা হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ। বাংলাদেশে সফররত বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধানদেরও নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা এই বাহিনীর। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যখন এসএসএফ এর 29তম প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাহিনীর দক্ষতা এবং নিষ্ঠার প্রশংসা করেন, আর নিরাপত্তার কারণে যাতে জনসম্পৃক্ততা বাধা না পায় সে বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেন। দায়িত্বশীলতা সেটা যেমন ঠিক, আবার সেই সাথে আরেকটা কথা মনে রাখতে হবে যে আমরা রাজনীতি করি, আমাদের কিন্তু মূল শক্তিটাই হচ্ছে জনগণ। জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায় সেদিকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য সময়ের সর্বোচ্চ ব্যবহার করেন তিনি, আর এ কারণে নিরাপত্তা কাজে নিয়োজিত সদস্যদেরও বেশি সময় ধরে কাজ করতে হয়। আমার প্রতিটি মুহূর্ত, প্রতিটি মিনিট আমি কাজে লাগাতে চাই দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য, মানুষের জীবনটাকে উন্নত করবার জন্য। সেই জন্য একটু খাটনিটা হয়তো আমার সাথে যারা কাজ করেন তাদের একটু মাঝে বেশি পড়ে। তারপরে দেখবেন এটার ফলাফলটা যখন দেশবাসী পাবে, ওটাই হচ্ছে তৃপ্তি। প্রধানমন্ত্রী জানান, বিশ্বব্যাপী নিরাপত্তার চ্যালেঞ্জ যে নতুন মাত্রা পেয়েছে তা মোকাবেলায় প্রতিনিয়তই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে। একটি সময় ছিল যে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বের কাছেও একটা সন্ত্রাসী জঙ্গিবাদী দেশ হিসেবে প্রায় উত্থান ঘটছিল। 2009 আমরা সরকারে আসার পর আমাদের যে ঘোষণা জিরো টলারেন্স টু টেরোরিজম, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা আন্তরিকতার সাথে কাজ করে সময় মতো তথ্য সরবরাহ করছে এবং সেই তথ্যের ভিত্তিতে যার যেখানে যে দায়িত্ব, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছে বলেই আজকে বাংলাদেশকে আমরা এই জঙ্গিমুক্ত, সন্ত্রাসমুক্ত করতে সক্ষম হয়েছি। অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব আর নিষ্ঠার সঙ্গে এসএসএফ সদস্যরা কাজ করবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির 2 মামলায় সাক্ষীকে জেরার পরবর্তী 3 আগস্ট ধার্য করেছেন আদালত। চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আংশিক জেরা শেষে বেগম জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে অরফানেজ ট্রাস্ট মামলার কার্যক্রম মুলতবি করেন আদালত। বিচার কাজ শুরু নির্ধারিত সময়ের প্রায় 15 মিনিট আগেই বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার সকাল 10:30টায় এদিনের কার্যক্রম শুরু হলে আইনজীবীদের সঙ্গে নিয়ে আদালতে প্রবেশ করেন তিনি। উচ্চ আদালতে একটি আবেদন বিচারাধীন থাকায় শুরুতেই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার মুলতবি চেয়ে সময় আবেদন করেন তার আইনজীবীরা। পরে উভয় পক্ষের শুনানি শেষে মুলতবি আবেদন মঞ্জুর করে 3 আগস্ট মামলার পরবর্তী দিন ধার্য করেন আদালত। এর আগে চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দুদক কর্মকর্তাকে প্রায় ঘণ্টাখানিক জেরা করা হয়। আমরা দেখিয়েছি ইতিপূর্বে বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে
দুর্নীতি কমিশন বহু দুর্নীতি মামলা করেছে। আমি স্পেসিফিক্যালি মামলাগুলোর নাম বলেছি। আমরা মনে করছি দীর্ঘদিন পর এই মামলাগুলি আমরা সঠিকভাবে, আমরা অতি সুন্দরভাবে আদালতের সুষ্ঠু পরিবেশ রেখে আমরা মামলাটা শেষ করতে পারবো, সেই পথে আমরা এগোচ্ছি। বেগম জিয়ার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা দায়ের করা হয়নি বলে জেরাকালে দুদক কর্মকর্তার করা মন্তব্যের উদ্ধৃতি দিয়ে তার আইনজীবীরা বলেন, এই বক্তব্যই প্রমাণ করে মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত। এই মামলার বাদী স্বীকার করেছে এই মামলায় কোনো আত্মসাতের ঘটনা ঘটে নাই এবং এই মামলায় সরকারের কোনো অর্থ ব্যয় হয় নাই। অতএব দুর্নীতি দমন কমিশনের অ্যাক্টের 5(2) ধারায় যে প্রতিপত্র দরকার এখানে সেটা নাই এবং রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটি করা হয়েছিল। তবে বেগম জিয়ার আইনজীবী ও জেরার প্রেক্ষিতে বাদীর দেয়া বক্তব্যের ব্যাখ্যা দেন দুদকের আইনজীবীরা। নিজে লাভবান হওয়ার জন্য, তার দুই পুত্র তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে লাভবান করার জন্য তিনি এই ট্রাস্টের অর্থগুলি আত্মসাৎ করেছেন। যে সমস্ত ব্যক্তিদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন সেই নেওয়াটা বৈধ ছিল না। এই অবৈধ লেনদেনের অর্থ আত্মসাৎ করার কারণে এই মামলাটা তৈরি হয়েছে। এ দুই দুর্নীতি মামলার 69 কার্যদিবসের মধ্যে এ নিয়ে মোট 11 বার আদালতে হাজির হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। হেড কাউন্টিং থেকে বাদ পড়েছেন কুড়িগ্রামের ছিটমহলের অনেক অধিবাসী। নাগরিকত্ব নিয়ে জটিলতায় পড়ার শঙ্কা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি তার মৃত্যুবার্ষিকী সার্বজনীনভাবে পালনে গণমাধ্যমের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী কার্যালয়ে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সাথে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি আরো বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর প্রতি দলমত নির্বিশেষে সবার যথোপযুক্ত সম্মান জানানো উচিত। শেখ মুজিবুর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ 40 দিন ব্যাপী কর্মসূচি পালন করবে বলেও জানান সৈয়দ আশরাফ। এবার যেহেতু 40তম শাহাদাত বার্ষিক, সেখানে আপনাদের চ্যানেলে অনুরোধ করুন, আপনারা আপনাদের মতো করে আপনারা বঙ্গবন্ধুকে তুলে ধরেন এবং সেই ক্রিয়েটিভ আপনার জিনিয়াস আপনাদের কাছে আছে। সুতরাং আমি আশা করি যে আপনার এই জাতীয় শোক দিবস উপলক্ষে যে আপনারা প্রোগ্রামগুলি করবেন, আমি বিশ্বাস করি যে আপনারা ইনোভেটিভ হবেন এবং আমরা সবাই আপনাদের এই বিভিন্ন প্রোগ্রাম থেকে আমরা বঙ্গবন্ধুকে আবার নতুন করে তুলব। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নয়, বরং সেসব কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য কর্মকর্তা কর্মচারী আইন 2015-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এ সহকারী জেলা জজদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় আইনমন্ত্রী জানান, সিলেটের শিশু রাজন হত্যার বিচার দ্রুত করার জন্যই আগামী 3-4 দিনের মধ্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে। তার বিরুদ্ধে যদি কোনো মামলা হয়, তাকে যদি গ্রেফতার করার প্রয়োজন হয়, তাহলে সরকারকে জানালে পরে ডিপার্টমেন্টাল যে ইয়েগুলি তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস যে তার বিরুদ্ধে নেওয়া হবে, সেইগুলি সম্বন্ধে তাকে সরকারকে জ্ঞাত করা হলো এবং সরকার সেই সব পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত হবেন। এখানে কোনো প্রিভিলেজ দেওয়া হচ্ছে না। তাই আমি বলবো যে এইটা নিয়ে যে বিতর্ক হচ্ছে সেটা খুব আমার মনে হয় অমূলক। সিলেটের শিশু রাজন হত্যার ঘটনায় পুলিশের গাফিলতি তদন্তে গঠিত কমিটি 400 পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে। গতরাতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসানের কাছে এই প্রতিবেদন জমা দেন অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন। মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রহমতুল্লাহ এই তথ্য নিশ্চিত করেন। তবে 400 পৃষ্ঠার ওই তদন্ত প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। গত 8 জুলাই চুরির অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা করা হয় শিশু রাজনকে। এমনকি পাশবিকভাবে হত্যার ঘটনাটি ভিডিও করে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরে এ বিষয়ে একটি মামলা করেন তার বাবা। হত্যা মামলায় এ পর্যন্ত 12 জন গ্রেফতার ও 1 জন আটক রয়েছেন। এছাড়া ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন 7 জন। এই ঘটনায় পুলিশের কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখতে রোকন উদ্দিনকে প্রধান করে 14 জুলাই 5 সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়।
এদিকে রাজন হত্যার প্রধান আসামি কামরুলকে সৌদি আরব থেকে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি শীঘ্রই পুলিশে 50,000 নতুন লোকবল নিয়োগ দেওয়া হবে বলেও জানান। একটা আইনি ব্যাপার রয়েছে, ইন্ডিয়া তাকে অ্যারেস্ট করেছে, তাদের সঙ্গে বোঝাপড়া শেষ হলেই তো তারা আমাদের কাছে দিবে, আমাদের কাছে যখন দিবে তখন আমরা নিয়ে আসবো। আমাদের পুলিশ বাহিনীতে আরো পুলিশের দরকার, সেই জন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পুলিশে আরো লোক সংখ্যা বৃদ্ধি করছেন। আমরা শীঘ্রই পুলিশকে যানবাহন আরো বেশি যানবাহন দিতে পারবো। খাবারে রাসায়নিকের ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। চিকিৎসকের মতে খাবারে রাসায়নিক, ফুড কালারের নামে কাপড়ের রং ব্যবহার এবং ফসলে অতিমাত্রা কীটনাশকের ব্যবহার মানুষের শরীরে দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব ফেলছে। এক্ষেত্রে নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন না হওয়া এবং বাজার মনিটরিংয়ে অবহেলাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত ইশরাত জাহানের রিপোর্টে। ফল এবং সবজিতে রাসায়নিক ও কীটনাশক মেশানো হচ্ছে জেনেও সবাই সেটাই কিনছে। প্রায় প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরাও পড়ছে, তারপরও থেমে নেই খাবারে এসব ক্ষতিকর পদার্থ মেশানো। খাবারে বিষাক্ত দ্রব্য মিশিয়ে দেশে নীরব গণহত্যা চলছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। রাসায়নিকের ব্যবহারের ফলে ঠিক কী ধরনের ক্ষতি হচ্ছে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো গবেষণা না থাকলেও চিকিৎসকরা বলছেন ক্রনিক লিভার ও কিডনি রোগীদেরকে পরীক্ষা করে তারা সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। আমরা আশঙ্কা করছি এই রোগগুলোকে নিয়ে যদি দীর্ঘমেয়াদী গবেষণা হয় তাহলে হয়তো একটা বড় অংশ দেখা যাবে এই খাবারের রাসায়নিক বা অন্যান্য রাসায়নিক বা এনভায়রনমেন্টাল পলিউশন, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, নানা কারণে লিভার এবং কিডনিতে এই প্রতিক্রিয়াগুলো দীর্ঘস্থায়ী হতে হয়তো 10 বছর লাগে। পরিবেশ বাঁচাও আন্দোলন পবার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে সরকার নিরাপদ খাদ্য আইন 2013 সহ বেশ কয়েকটি আইন প্রণয়ন করলেও সেগুলোর বাস্তবায়নে গড়িমসি করছে। পাশাপাশি বাজার মনিটরিং এর জন্য সরকারি সংস্থাগুলো ঠিকভাবে কাজ করছে না বলেও অভিযোগ করেন তারা। উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই কিন্তু বিষ মেশানো হচ্ছে। কৃষক যখন তার খাদ্য উৎপাদন করে তখন সে কি করে, দ্রুত বর্ধন করার জন্য হরমোন ব্যবহার করে, যেটা আমাদের গর্ভবতী মাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। কীটনাশক ও রাসায়নিকের অতি ব্যবহার ক্ষমার অযোগ্য অপরাধ বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এসব বন্ধে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এটি একটি উদ্বেগজনক ঘটনা, এই কারণে আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছি যে আলোচনার মাধ্যমে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সমন্বিতভাবে একটা কর্মসূচি গ্রহণ করা হবে। দেশে রাসায়নিক ও কীটনাশক আমদানির ক্ষেত্রে কঠোরভাবে মনিটরিং এর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। পাশাপাশি চামড়া ও পোশাক কারখানাগুলোকে ইটিপি ব্যবহারে বাধ্য করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। ইশরাত জাহান, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম ইসদাইল এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। গতরাতে আশরাফুল ইসলাম নামের ওই ব্যবসায়ীকে তার দোকানে এসে গুলি করে দুর্বৃত্তরা। নিহতের স্বজনদের দাবি, চাঁদা না পেয়ে গুলি করে হত্যা করা হয় তাকে। বেশ কয়েকদিন আগে তার কাছে চাঁদা চাওয়া হলে 6 জনের নাম উল্লেখ করে ফতুল্লা থানায় জিডি করেন আশরাফুল। চাঁদা না পেয়ে তার ভাইয়ের সামনেই গুলি করা হয় তাকে। এরপর তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আজকে আমার ভাই টাকা চাইছে, আমার ভাই আমার ফোন দিছিল, রফিকে আমার ফোন দিছে, রফিক আইসে আমার যাইতে কয়। তা আমরা আইসি, আইসা দাঁড়ান মাত্র রফিকে ওপেন পিস্তলটা বাইকের প্রথম এই জায়গাটা গুলি করে আর উপরে ফাঁকা হাউস করে, পরে আমরা ভয়ে সরে গেছি, পরে যাই দিয়ে আমার ভাই বুকের উপরে গুলি করে রফিকে দৌড় দিচ্ছে। সিলেটের জাফলংয়ে বেড়াতে গিয়ে নদীতে নিখোঁজ 2 কলেজ ছাত্রের এখনো হদিস মেলেনি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বৃহস্পতিবার সকাল 9টা থেকে দিনভর উদ্ধার অভিযান চালিয়েও তাদের খোঁজ পায়নি। ফায়ার সার্ভিস জানায়, নদীতে প্রবল স্রোতের কারণে কিছুটা বেগ পেতে হয় তাদের। 2টি নৌকায় নদীর বিভিন্ন পয়েন্টে 5 সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। নিখোঁজদের বন্ধু ও স্বজনরা জানায়, সবাই একসাথে সাঁতার কাটতে নামলে 4 জন নদীর স্রোতে ভেসে যায়। এ সময় 2 জন তীরে উঠে এলেও অন্ত ও সবুজ নামে বাকি 2 বন্ধুকে আর খুঁজে পাওয়া যায়নি। এদিকে এই খবর পৌঁছানোর পর থেকেই শঙ্কায় রয়েছেন নিখোঁজদের স্বজনরা।
সোমবার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের এহসানুল্লাহ অন্ত ও কবি নজরুল কলেজের সোহাগ ঘোষ সবুজ সহ 6 জন ঈদের ছুটিতে সিলেটের জাফলংয়ে বেড়াতে যান। বুধবার বিকেলে তিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে অন্ত ও সবুজ নিখোঁজ হন। নিখোঁজ দুজন দ্বাদশ শ্রেণীর ছাত্র ও ঢাকার ওয়ারির বাসিন্দা বলে জানা গেছে। চারজন গেছে, 2 জনকে উদ্ধার করা হয়েছে। একজন ওই মাঝি নৌকার বইটা হালাইছে, বইটা নিয়ে ধরে উঠছে, আর একজন লোক দেখছে সাঁতার কাটতেছিল, ওকে ধরে নিয়ে আসছে। শুনে সে ঢাকা থেকে আমরা বুঝতে পারছি আমরা ওয়ারি অবস্থায় থাকি, ওয়ারিতে থাকি। তো সেখান থেকে আমরা তৎক্ষণাৎ 4টার দিকে রওনা দিচ্ছি। এখানে এসে যতটুকু ফায়ার সার্ভিসের অথবা ফায়ার ব্রিগেডের লোকদের কাছ থেকে যতটুকু শুনলাম, তারা রাত 8টা পর্যন্ত তাদের কার্যক্রম অব্যাহত ছিল, বাট তারা তখনও পায়নি বৃষ্টির কারণে এবং স্রোতের কারণে। অনেক গর্ত আমরা চেক করতেছি এবং স্রোতের কারণে আমরা সঠিকভাবে সবগুলো জায়গা সার্চ করতে পারতেছি না। কালকে ভোরে আবার আমরা 6টায় শুরু করব। আমাদের ঢাকা থেকে ডুবুরি আসছে, আর আমাদের ইনশাল্লাহ কালকে একদম ফুল স্ট্রেংথ নিয়ে আমরা একদম ভোরবেলায় আমরা নেমে যাব। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে কালকের মধ্যে আমরা যাতে আর কি সফল কাম হই। আমরা আশা করি যে ইনশাল্লাহ আগামীকাল হয়তো সফল হব। সাভারের কলমা জিঞ্জিরা এলাকায় যৌতুক না পেয়ে ইলেকট্রিক টেস্টার দিয়ে চোখ উপড়ে ফেলা সুখী আক্তারের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়েছেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বৃহস্পতিবার দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সুখীকে দেখতে যান তিনি। এ সময় সুখীর পরিবারকে আর্থিক ও আইনি সুবিধাসহ সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি। দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে নিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুখীর পরিবারের হাতে 50,000 টাকার চেক তুলে দেন তিনি। এ সময় এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তার স্বামী এখন অ্যারেস্ট হয়ে আছে। আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি আর বাকি যারা আছে তাদেরকেও ধরার ব্যবস্থা গ্রহণ করবে। আর যত দ্রুত এই বিচারগুলো সম্পন্ন হবে সেই দিক থেকে আমাদেরও মন্ত্রণালয় থেকে আমরা বিশেষভাবে মনিটর করব। তো একজন নয়, এই ধরনের ঘরে ঘরে আরো অনেক কম বেশি হয়তো অনেকে এরকম হয়, সমস্যায় পড়ে, বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়, যদিও এটা খুবই অমানবিক একটি বিষয়। আইএস জঙ্গিদের হাতে লিবিয়ায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার মোসলে উদ্দিনের বাড়িতে চলছে শোকের মাতম। প্রিয় মানুষের মৃত্যুর খবরে যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্বজনরা। এখন শুধু প্রিয়জনের লাশ শেষবারের মতো দেখতে চান পরিবারের সদস্যরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে 2008 সালে সুদানে পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মোসলে উদ্দিন। পরে 2012 সালে লিবিয়া যান তিনি। গত 21 জুলাই লিবিয়ার একটি শহরে আইএস জঙ্গিদের গুলিতে তিনি নিহত হন বলে দাবি মোসলে উদ্দিনের পরিবারের। মৃত্যুর খবরটি তার পরিবার এবং সময় সংবাদকে জানান লিবিয়া প্রবাসী রফিক উদ্দিন। এদিকে এ খবর জানার পর থেকে দাঁতমন্ডল গ্রামে চলছে শোকের মাতম। তাদের দাবি যত দ্রুত সম্ভব মোসলে উদ্দিনের লাশ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। আমার ছেলে গাড়ি নিয়ে ঘুরতে গেছেন, এবারে আইসির গুলিয়ে মারা গেছে। হ্যাঁ, 2 জন মারা গেছে, 2 জন বাচ্চা আছে। 2 জন আয়া সাইরা আমার রফিক, আমার ছেলের বন্ধু, সবসময় আমার ছেলের পাশে থাকতো। আর রফিকের কাছে এই 2 জনে কইছে 4 জনের মধ্যে 2 জন মারা গেছে আর 2 জন বাঁচছে। তো এদের মাধ্যমে আমরা নিশ্চিত হই যে ওরা মারা গেছে। তো আমরা তো আর কিছু করতে পারতাম না, আমরা সাধারণ মানুষ। আমরা সরকারের কাছে একটাই দাবি, আমাদের বাইগনার, আমরা এই গ্রামের বাইগনা, আমরা সবাই ওর সাথে মিশে কত কিছু করছি, চলছি। আমরা লাশ দেখাটা দেখতে যেতে পারি। এদিকে লাশ দেশে ফিরিয়ে আনতে তার পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানালেন এই জনপ্রতিনিধি। তার লাশ শুধু তার পরিবারের কাছে আসে আর কি হস্তান্তর করা হয়, এবং এখানে যদি আমার স্থানীয় প্রতিনিধি হিসেবে আমার যদি কোনো সহায়তা লাগে আমি অবশ্যই করবেন। গত মঙ্গলবার লিবিয়ার নিয়ারাজদাবিয়া এলাকায় ঘুরতে যান মোসলে উদ্দিন সহ আরো 3 জন। সেখানে আইএস জঙ্গিদের কবলে পড়েন তারা। সেখান থেকে দ্রুত পালাতে গিয়ে আইএস এর গুলিতে 2 যুবক নিহত হন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এবার প্রবাসের খবর। জিয়াউর রহমান বাকশালে যোগ দিয়ে শুধু ক্ষান্ত হননি, আওয়ামী লীগে যোগ দিতেও মরিয়া ছিলেন। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে যুবলীগ আয়োজিত এক মতবিনিময় সভায় বুধবার একথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সহ সম্পাদক রাশেক রহমান। তিনি আরো বলেন,
জিয়াউর রহমান আওয়ামী লীগে যোগ দিতে অনেকের কাছে ধর্ণা দিলেও তার তদবির আমলে নেওয়া হয়নি। জিয়াউর রহমান সেদিন আওয়ামী লীগে যোগ দিলে বাংলাদেশের প্রতিটি গ্রামে তালেবান প্রশিক্ষণ কেন্দ্র হতো বলেও তিনি মন্তব্য করেন। এ সময় বাংলাদেশের রাজনীতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়, ভোরে কাগজের সম্পাদক শ্যামল দত্ত সহ অনেকে। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে মেজর জেনারেল জিয়াউর রহমান সৈয়দা খালেদা চৌধুরী যখন বাংলাদেশ আওয়ামী লীগের তার সাথে গোপনে বৈঠক করার জন্য আহ্বান জানায় এবং অনুরোধটা ছিল আপনারা আমাকে আওয়ামী লীগে নিয়ে নেন। কিন্তু সৈয়দা খালেদা চৌধুরী এবং মরহুম জোহরা তাজউদ্দিন তারা দুজন মিলে বললেন না না ভাই, ওই দিন যদি হ্যাঁ হয়ে যেত এই আওয়ামী লীগ থাকতো না। বাংলাদেশের প্রত্যেক গ্রামে গ্রামে তালেবানি প্রশিক্ষণ কেন্দ্র এই দেশে আবার যারা চান তারা আমার পতাকা উড়াতে চায়, তারা আবার সুদূর প্রসারী ষড়যন্ত্রে লিপ্ত হতো এবং 50 বছর নয়, স্বাধীনতার পরবর্তী 43 বছরে জাতির ভাগ্যে যে এক কদম এগিয়ে যেতে পারেনি, এই জাতির ভাগ্য আবার 50 বছর পিছিয়ে যেত। ঈদ আনন্দ উপভোগ করতে মঙ্গলবার কানাডার মন্ট্রিলের ক্যাফে রয়্যাল রেস্তোরাঁয় প্রবাসী বাংলাদেশিদের পুনর্মিলনী উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ঈদ আনন্দ ছড়িয়ে দিতে দলের সভাপতি মুন্সি বশির এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন। এ সময় সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন চৌধুরীর সুইটের সঞ্চালনায় প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর পরিবারের নিহত সদস্য ও সদ্য প্রয়াত গেরিলা মুক্তিযোদ্ধা ডক্টর জহিরুল ইসলামের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে ঈদ আনন্দে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। কুড়িগ্রামের ছিটমহলের অনেক অধিবাসী গণনা থেকে বাদ পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গণনাকারী ও ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির কর্মকর্তারা জানান, 4 বছর আগে পরিচালিত হেড কাউন্টিং এর তালিকায় নাম না থাকায় এবং এবার হালনাগাদ কার্যক্রমে অনুপস্থিত থাকায় নাগরিকত্ব নির্ধারণে তাদের অন্তর্ভুক্ত করা হয়নি। এই অবস্থায় আগামী 31 জুলাই মধ্যরাত থেকে ছিটমহল বিনিময় কার্যকর হওয়ার পর নাগরিকত্ব নিয়ে জটিলতায় পড়ার আশঙ্কা করছেন বাদপড়া বাসিন্দারা। জেলা প্রতিনিধি মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য এবং রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ ও ভারতের ছিটমহলগুলোতে 6 থেকে 16 জুলাই পর্যন্ত হেড কাউন্টিং, হালনাগাদ এবং নাগরিকত্ব নির্ধারণে যৌথ সমীক্ষা অনুষ্ঠিত হয়। গণনার জন্য কুড়িগ্রামের 12টি ছিটমহলে 10টি ক্যাম্প করা হয়। ক্যাম্পগুলোতে হেড কাউন্টিং হালনাগাদ করতে এসে অনেক বাসিন্দা হতাশ হয়েছেন। 2011 সালের জুলাই মাসে পরিচালিত হেড কাউন্টিং এর সময় বাড়িতে না থাকায় তালিকাভুক্ত হতে পারেননি অনেকে। ছিটমহলের স্থায়ী বাসিন্দা হওয়া সত্ত্বেও ওই তালিকায় নাম না থাকায় নাগরিকত্ব নির্ধারণে তাদের মতামত নেওয়া হয়নি। এতে নাগরিকত্ব নিয়ে সংশয়ে পড়েছেন তারা। 11 সালে যখন জরিপটা হয়েছিল তখন আমি বাড়ি ছিলাম না, আত্মীয়র বাড়িতে গেছি। পরে আসি দেখি আমার নাম নাই, বর্তমানেও দেখি নাম নাই। পরিবারের নাম, আমার নাম ঢোকার জন্য আমরা অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই, সেই জন্য আমরা খুব চিন্তিত। হেড কাউন্টারের নাম আমার ওঠে নাই, এখনো আমার এবার তো নাম নাই, এখন তো কি হবে তাকে আমি জানি না। এবার 12টি ছিটমহলে হেড কাউন্টিং এ বাদ পড়া বাসিন্দাদের সংখ্যা 9 শতাধিক বলে জানান ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের এই কর্মকর্তা। 31 জুলাইয়ের পরে এরা কোন দেশের নাগরিক হবে তাদের মতামত পাওয়া যায় নাই, অতএব এ বিষয় নিয়ে আমরা খুব আশঙ্কাগ্রস্ত। এদিকে গণনাকারীরা বলছেন 2011 সালের হেড কাউন্টিং এ বাদ পড়া অধিবাসীরা এবারের হেড কাউন্টিং এ হালনাগাদ কার্যক্রমে উপস্থিত হলেও নিয়ম না থাকায় তাদের অন্তর্ভুক্ত করা হয়নি। 2011 সালে কিছু সংখ্যক লোক হেড কাউন্টিং এ বাদ পড়েছিল, সেই সমস্ত লোক আইনের পরিপন্থী হওয়ায় আমাদের কোনো স্কোপ না থাকায় আমরা তাদের নামে অন্তর্ভুক্ত করতে পারিনি। বাদ পড়াদের তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ দেওয়ার পাশাপাশি হালনাগাদে যারা উপস্থিত হতে পারেননি তাদের জন্য সময় বাড়াতে দুদেশের সরকারের প্রতি অনুরোধ জানান ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির শীর্ষ এই কর্মকর্তা।
যে লোকগুলো তালিকার বাইরে থেকেছে কিন্তু ছিটমহলের নাগরিক তাদের অন্তর্ভুক্তির সুযোগ দেওয়া, একই সঙ্গে বর্তমান যে তালিকা ধরে জনগণনাটি হচ্ছে অনেকেই কিন্তু আসতে পারেনি, তাদেরকেও অন্তর্ভুক্তির জন্য একটা সময় বাড়িয়ে দিয়ে একটা সুযোগ সৃষ্টি করাটা উচিত হবে। 2011 সালের জুলাই মাসে পরিচালিত হেড কাউন্টিং অনুযায়ী এই 12টি ছিটমহলের জনসংখ্যা ছিল 8,300 জন। 2015 সালের হালনাগাদে এই সংখ্যা দাঁড়িয়েছে 8,132 জনে। সময় সংবাদ, কুড়িগ্রাম। চতুর্থবারের মতো পেছালো বহুল আলোচিত সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠন। তবে চার্জ গঠনের পরবর্তী তারিখ 3 আগস্ট নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলার অন্যতম আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 13 জনকে হাজির করা হয়। তবে অসুস্থ থাকায় ওই মামলার অন্যতম আসামি সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে হাজির না করার কারণে চার্জ গঠন করা সম্ভব হয়নি। এদিকে পরবর্তী শুনানির দিন আরিফকে আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান। আইনের বিধান হচ্ছে 300 ফৌজদারি কার্যবিধি 353 ধারা মতে সকল আসামির উপস্থিতিতে শুনানি গ্রহণ করতে হয়। কোনো আসামি অনুপস্থিত থাকলে শুনানি গ্রহণ করার কোনো আইনগত সুযোগ নাই। যেহেতু আজকে আরিফুল হক চৌধুরী সাহেব আসেন নাই, সেই কারণে অ্যাডজমেন্ট হয়েছে। আসামি, জেল হাজত এবং জামিনে যারা ছিল সকলেই উপস্থিত ছিল, শুধুমাত্র আরিফুল হক চৌধুরী উপস্থিত না থাকার কারণে চার্জ আমরা করা সম্ভব হয়নি। আগামী তারিখ 3 তারিখ ধার্য করা হয়েছে। আমরা 3 তারিখও প্রস্তুত আছি, তবে মামলা ডিলে হলে কোনো ক্ষতি হবে না। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য বিভিন্ন কলেজে এখনো 2 লাখ আসন ফাঁকা আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, এখনো যারা ভর্তি হননি অথবা কলেজ পরিবর্তন করতে চান তারা স্বাধীনভাবে তা করতে পারবেন। আমাদের সারা দেশে নতুন যে কলেজগুলো হয়েছে সেখানে অনেক আসন ফাঁকা আছে এবং সেটা 2 লক্ষের কম না বেশি, আমি কমে বললাম। সবচেয়ে এখানে যদি আমি কৃপণের মতো বলি তাহলেও বলছি 2 লক্ষের বেশি আসন ফাঁকা আছে। যারা ভর্তি হয়েছেন অথবা হতে পারেন নাই অথবা কোনো কারণে তারা দরখাস্ত করতে পারেন নাই, তারা আমাদের খালি আসন আছে এমন প্রচুর কলেজ আছে যেখানে তারা ভর্তি হইতে পারেন। সেখানে যদি তারা মনে করেন ভর্তি হবেন, গেলে তাদেরকে ভর্তি করবে, অথবা যদি চান কেউ বদলি হইয়া অন্যখানে চলে যেতে, সেই সুযোগ তার থাকলো। তারা এখন স্বাধীনভাবে তারা করতে পারবেন। ভারতের উত্তরাঞ্চলে তীর্থযাত্রীবাহী একটি বাস খাদে পড়ে 30 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে 7টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের বার্নালা থেকে হিমাচল প্রদেশের মণিকরণে যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসে 50 জন যাত্রী ছিল বলে জানিয়েছে বেঁচে যাওয়া চালকের সহকারী। 18 জনকে জীবিত উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। ভারতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় 1 লাখেরও বেশি মানুষ নিহত হয়। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ প্রসঙ্গ। বৃষ্টির বাধায় বৃহস্পতিবারও দিনের পুরোটা খেলা হয়নি। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে স্বাগতিক বাংলাদেশের চেয়ে 17 রানে পিছিয়ে আছে সফররত দক্ষিণ আফ্রিকা। টাইগারদের প্রথম ইনিংসে 326 রানের জবাবে দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ বিনা উইকেটে 61 রান। এর আগে প্রোটিয়াদের প্রথম ইনিংসের সংগ্রহ ছিল 248 রান। আগের দিনের 4 উইকেটে 179 রান নিয়ে তৃতীয় দিনের শুরুতে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দিনের শুরুতে ব্যক্তিগত 28 রানে স্টেইনের শিকার হন অধিনায়ক মুশফিক। দলীয় 195 রানে 5 উইকেট হারানোর পর ব্যাটিংয়ে হাল ধরেন সাকিব ও লিটন দাস। এই জুটি থেকে আসে গুরুত্বপূর্ণ 82 রান। ব্যক্তিগত 47 রানে সাকিবের আউটের পর ক্যারিয়ারের প্রথম 50 তুলে সাজঘটে ফেরেন লিটন দাস। শহীদ খেলেন 25 রানের ঝড়ো ইনিংস। শেষ পর্যন্ত স্বাগতিকরা অল আউট হয় 326 রানে। ডেল স্টেইন ও হারমান নেন 3টি করে উইকেট। প্রোটিয়াদের বিপক্ষে 78 রানের লিড পায় বাংলাদেশ। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে দেখে শুনে শুরু করেন দক্ষিণ আফ্রিকার 2 ওপেনার। তবে প্রোটিয়াদের দলীয় 55 রানে আবারও বৃষ্টি নামলে দিনের বাকি সময়ে খেলা বন্ধ হয়।
দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার ভ্যান জাইল 33 ও এলগার 28 রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। ম্যাচে বাংলাদেশের বোলারদেরকে জ্বলে উঠতে হবে, সেই সাথে চতুর্থ দিন সকালের সেশনকে কাজে লাগাতে হবে বলে মনে করেন লিটন দাস। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে এমনটাই জানান বাংলাদেশ দলের এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। অন্যদিকে চতুর্থ দিনের প্রথম সেশনটাকে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রোটিয়া স্পিনার সিমন হার্মার। ফার্স্ট অফ অল আমাদের বোলিং খুব ভালো করতে হবে। যদি আমরা গোছানো বল করতে পারি সেটা অবশ্যই পসিবল আমাদের জন্য। অ্যান্ড আমরা এখনো কিছু রানে লিডে এগিয়ে আছি, সো এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট একটা। উইকেটটা আমি আগেও বললাম যে একটু ডিফিকাল্ট রান করার জন্য, সো আমরা যদি 2-3টা উইকেট আর্লি ফেলে দিতে পারতাম আজকের দিনের জন্য, সো আমাদের জন্য ভালো হতো, বাট তারপর আমরা এগিয়ে আছি। আসলে চতুর্থ দিনের শুরুর উপরই সব নির্ভর করছে। আমাদের ওপেনাররা ভালো একটা সূচনা এনে দিয়েছে আমাদের, এখন সেটা ধরে রেখে বড় টার্গেট দিতে হবে আমাদের। তবে এই উইকেটটা অনেক ধীরগতির, এটাই সমস্যা। প্রবেশের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। গাজীপুরে ডেমু ট্রেনের ধাক্কায় একই পরিবারের 7 জন সহ অটোরিকশার নিহত 8 যাত্রীর পরিবারে কান্নার রোল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাসাইলে বাস খাদে পড়ে 8 জনের মৃত্যু। সন্ত্রাসবাদে জিরো টলারেন্স নীতি নেয়ায় দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে আরো আধুনিকায়ন করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। বকশীবাজারের বিশেষ আদালতে দুর্নীতির 2 মামলায় হাজিরা দিলেন বেগম জিয়া। সাক্ষী জেরার পরবর্তী দিন 3 আগস্ট। সিলেটে শিশু রাজন হত্যার ঘটনায় পুলিশের গাফিলতি তদন্তে গঠিত কমিটির 400 পৃষ্ঠার প্রতিবেদন জমা। এবং জাফলংয়ে বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ 2 কলেজ ছাত্রের খোঁজ মেলেনি এখনো। শুক্রবার আবারও শুরু হবে উদ্ধার কাজ। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।